ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, আইএমএফ ঋণের বাকি অর্থ ছাড় না হলে ক্ষতি কী? এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ এবং আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাদের তিনজনকেই স্বাগত। আলোচনা শুরু করতে চাই জনাব সৈয়দ মাহবুবুর রহমান আপনাকে দিয়ে। এর আগে আইএমএফ ঋণের আইএমএফের যতগুলো মিশন বাংলাদেশে এসেছে, আমরা দেখেছি যে মিশন যাওয়ার সময়ই আসলে একটা এমওইউ, একটা সমঝোতা স্টাফ লেভেলের হয়ে যায়, যেটি এবার হয়নি। বলা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে সেটি হবে। দুটি বিষয় উঠে এসেছিল এইবারের মিশন যাওয়ার আগে যে সংবাদ সম্মেলনে, তারা দুটি বিষয়ের কথা বলেছেন। একটি হচ্ছে ডলার, সেটি বাজার ভিত্তিক করার যে শর্ত ছিল সেটি আমরা এখনো পূরণ করতে পারিনি, এবং আরেকটি রাজস্ব আয়। আমি ডলারের জায়গায় একটু আপনার কাছে শুরুতেই জানতে চাই, ডলারকে পুরোপুরি বাজার ভিত্তিক করার ক্ষেত্রে আসলে সংকটটা কোথায়? এটা আসলে বেশ কয়েকদিন থেকে, ইনফ্যাক্ট আগের থেকেও এটা ছিল, কন্ডিশনটা ছিল যে ডলারে যেন বাজার ভিত্তিক হয়, টাকা এবং ডলার। এবং আপনি জানেন যে এটা ছিল ফিক্সড হয়ে গেছে, 5টা রেট ছিল, সেখান থেকে আস্তে করে আপনার 24-এর শেষের দিকে এসে আপনার হয়ে আসলো আপনার যে ক্রলিং পেগ মেকানিজম, সিপিএমএল করা হলো। তারপর একটা ব্যান্ডের মধ্যে এবং সেটা এখনও রয়ে গেছে। এখন যেটা বুঝতে পারছি, যেটা সরকারের দিক থেকে বাংলাদেশ ব্যাংকের যেটা হচ্ছে যে তারা একটা যদি কোনো সিগনিফিকেন্ট যদি ডিভ্যালুয়েশন হয়, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে। যে সিগনিফিকেন্ট ডিভ্যালুয়েশন সবচেয়ে বড় যে ক্যাপাসিটি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ব্যালেন্স শিটের লোন অ্যামাউন্টটা 7 করে বেড়ে যাবে। আর গভর্নমেন্টের এমনি যদি আপনি ধরেন লোন টু জিডিপি কিন্তু আসলে এখনও কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে। বাট প্রবলেমটা হয়েছে যে ডেট রিপেমেন্ট ক্যাপাসিটি, এখানে কিন্তু বিরাট একটা সমস্যা। এবং সমস্যাটা হয়েছে একটাই কারণ, সেটা যেমন ট্যাক্স জিডিপি ইজ লাইক 8%, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা হয়ে গেছে, এখানে আরও প্রেশার পড়বে। সেটা আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের সবচেয়ে বড় ফিয়ার। আরেকটা যেটা হচ্ছে, যেমন ধরেন যে যদি এটা কী হবে, এটা দেখা যাবে যে আপনার এখন ধরেন মনে করা হচ্ছে 120 যদি ছেড়ে দেওয়া হয়, এটা কোথায় যাবে ইনফ্যাক্ট নো ওয়ান নোজ এই পয়েন্ট অফ টাইমে। কিন্তু আমাদের যেটা আমাদের একটা ছিল যে লেট মার্কেট ডিটারমাইন দ্য রেট। হয়তো ইনিশিয়ালি আপনার একটা জাম্প করবে বা একটা হয়তো পড়ে যাবে, কিন্তু পরবর্তীতে টাকার মূল্যমান কিন্তু যদি ডিপেন্ডিং অন দ্য আপনার ফিসক্যাল, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং বিওপি কারেন্ট অ্যাকাউন্টের ওভারঅল ইম্প্রুভমেন্টের সাথে সাথে কিন্তু টাকা আবার ক্যান গেট ইটস ভ্যালু ব্যাক। যেটা আমরা 2004-এ যখন দেখেছিলাম, তখনই কিন্তু টাকা একবারে কিন্তু পড়ে গেছে, যখন মার্কেট রিটার্ন করা কারেন্ট অ্যাকাউন্ট আপনার করা ফ্লোটিং মেকানিজমে গেল, তখনও কিন্তু দেখেছি টাকার মান পড়ে গিয়ে আবার কিন্তু ভালো ইম্প্রুভ করেছিল। তো এই জায়গাটা নিয়ে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, এখন বোধহয় আরেকটা ফিয়ার আসছে যে যেহেতু ট্যারিফটা বসে যাচ্ছে, ট্যারিফটা বসে আমাদের এক্সপোর্টটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা দেখতে পেয়েছি এক্সপোর্টটা প্রায় 11% ইম্প্রুভ, মানে আপনার গ্রো করেছে। আমাদের রেমিটেন্সও মাশাআল্লাহ খুব ভালো আসছে, এই মাসও প্রায় 3-এর কাছাকাছি হবে বলে আশা করছি। তো এই সময়টা যদি আপনার এই যদি ট্যারিফের জন্য যেভাবে একটা অ্যাপ্রিহেনশন আছে গভর্নমেন্টের এক্সপোর্টারদের, যে এখানে আমার এক্সপোর্টের একটা ইম্প্যাক্ট হতে পারে, নিশ্চয়ই আমি সেই জন্য হয়তো আরেকটা যে প্রশ্নটা আপনাকে না করে পারছি না, সেটি হচ্ছে ডলারের এই বিনিময় পদ্ধতিটি বাজার ভিত্তিক করার ক্ষেত্রে ব্যাংকগুলো কি আসলে প্রস্তুত? ব্যাংকগুলোর একই সাথে সক্ষমতা এবং একই সাথে নৈতিকতার জায়গায়ও যদি আমি বলি, কারণ আমরা দেখলাম করোনার সময় এই বেশ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে একেবারেই অভিযোগ এসেছে, যারা ব্যাংকাররাই আসলে এই বাজারকে ম্যানিপুলেট করেছেন, আন্ডারহ্যান্ড রেট দিয়ে ব্যবসায়ীদের কাছে নানান রকম অভিযোগ, এবং তার কিছু কিছু সত্যতাও আমরা দেখেছি। সেই রকম একটা জায়গায় আসলে ব্যাংকাররা কি আপনারা প্রস্তুত? মার্কেটটা হচ্ছে কি, এটা তো বেসিক্যালি একটা অপরচুনিটি এসছে, এটা যে কেউ এখান থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ইউর রাইট, আমি ম্যানিপুলেট করছি কেন, সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমি একটা অপরচুনিটি পাই মার্কেটে, যখন শোনেন মার্কেটে ভলাটিলি যে কোনো সময় আসতে পারে, যে কোনো মার্কেটেই আসতে পারে। এখন যখনই যে কোনো মার্কেটে আসে, ট্রেজারি থেকে কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টাই করে, এটা নিয়ে কোনো খারাপ কিছু নেই। কিন্তু কথা হচ্ছে আমি ম্যানিপুলেট করছি, আমি ইচ্ছাকৃতভাবে এই ভলাটিলিটি ক্রিয়েট করছি কিনা।
এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাংকারের ব্যাপারটা হচ্ছে যে ইন্টারব্যাংক থেকে আমাদের সমস্যা কথা, আমাদের ইন্টারব্যাংকটা কিন্তু অ্যাক্টিভ না। আমরা কিন্তু এখন মূলত চলছে কীভাবে, আমরা ধরেন আপনি চিন্তা করেন আমার পাইপলাইনে কি এলসি আছে, আমার যদি এলসি এত পেমেন্ট আছে তখন সেই হিসাবে আমি আমার রেমিটেন্সটা আনি। এখন রেমিটেন্সের দেখেন রেটটা কিন্তু 122 করে দেওয়া হয়েছে, এটা কিন্তু মোটামুটি অফিসিয়াল রেট। কিন্তু আপনি যদি রেমিটেন্স আনতে যান আপনি দেখবেন 122 বা 123, 30-40 হয়ে গেছে। যদিও আমরা দেখতে পেয়েছি এপ্রিল মাসে, মার্চ মাস থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে প্রায় 30-40 বেসিস পয়েন্ট, কিন্তু অলরেডি টাকা হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড। সেটা হচ্ছে মার্কেটে যেহেতু ডিমান্ডটা যে যা পরিমাণ তার চেয়ে অ্যাভেলেবিলিটি বেশি হয়েছে, আমার এক্সপোর্ট বেড়েছে, আমার রেমিটেন্স এসছে, ইম্পোর্ট কিন্তু বাড়ছে। কিন্তু খেয়াল করেন ইম্পোর্ট কিন্তু 4.5 বিলিয়ন ছিল, সেটা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু 6 হয়ে গেছে। যদিও ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কিন্তু এখনো আমরা দেখছি প্রায় 30% কম। আপনার কাছে আরো আমার কাছে মনে হয় যে ব্যাংকসগুলো রেডি আছে, এটা জাস্ট যদি অ্যালাউ করে আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুব একটা বড় সমস্যা। ঠিক এই বিষয়ে আরো শুনবো, কিন্তু তার আগে আমি একটু ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। দ্বিতীয় যে শর্ত আমরা পূরণ করতে পারিনি সেটি হচ্ছে আমাদের রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেটি আসলে কেন করা যাচ্ছে না? আপনি হয়তো খেয়াল করে দেখবেন কদিন আগেই সিপিডিতে একটা প্রতিবেদন আমরা দেখেছি যে বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানিগুলো যেগুলো, সেগুলোরই একটা বড় অংশ, শুধু বড় বললে হয়তো ভুল হবে, বড় এবং বড় অনেক বড় অংশ যারা আসলে নিয়মিত তাদের আয়ের যে বিবরণী সেটি দিচ্ছে না। কেন আসলে? তাহলে আমরা কি আসলেও দেখেও না দেখার ভান করছি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি রেভিনিউ আর্নিং হচ্ছে না এই শর্তটা তারা অনেক আগের থেকেই, এর আগেও যে আইসিএফ যেটা দিয়েছিল সেখানেও ছিল। বারবার তারা কিন্তু বলছে যে তোমার দেশে কর স্ট্রাকচারটা, কর আহরণের ধারাটা, ব্যবস্থাপনাটা আসলে ঠিক না। এবং এটা কিন্তু আমি মনে করি আইএমএফের সত্যগুলো এগুলো বেশ কয়েক বছর যাবতই এটা রাজনৈতিক অর্থনীতির অংশ হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এইবার যখন ইসিএফে যখন নিয়েছিলেন, এবারও যখন এই শর্তটা নিলেন, মানে এই লোনটা নিলেন, আপনারা বলছেন যে রাত বাকি না নিলে কি হয় বা ইত্যাদি, ওখান থেকেই আসে কথাটা। এই জন্য রেভিনিউ আর্নিংয়ের ব্যাপারটা ওখান থেকেই আসবে। সেটা হচ্ছে যে ভালো করে জানে যে অর্থনীতিতে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হয়ে আছে। এই যে ট্যাক্স জিডিপি রেশিও ওর বড় প্রথম সিমটমই হচ্ছে যে এই ইকোনমিতে বৈষম্য আছে। কারণ গ্রোথ হচ্ছে, জিডিপি বড় হচ্ছে, মানুষের কাছে টাকা আছে, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে না, একেবারে সরাসরি স্পষ্ট। অ্যান্ড দি গভর্নমেন্ট নোজ ইট ভেরি ওয়েল কারা দিচ্ছে না এবং তাদের কাছে নেওয়া হচ্ছে না। ট্যাক্স জিডিপি রেশিও কমাবার একটা বড় কারণ হচ্ছে ট্যাক্স দিচ্ছে না, আপনি নিচ্ছেন না, আর নেওয়া হচ্ছে না। এই তিনটা কারণে কিন্তু। তো এখন এই পরিস্থিতিটার উন্নতি করার জন্যই তারা ওই প্রেশারটা দিচ্ছে যে আপনার ট্যাক্স জিডিপি রেশিওর এটা 0.5% করে বাড়ান। অর্থাৎ আপনার ইকোনমিতে যে বৈষম্যটা, যে ইনইকুয়ালিটি, যেটা অন্যান্য অনুষঙ্গগুলোকে আহত করছে, আঘাত করছে, ইনইকুয়ালিটিটা, সেইটাকে আপনারা ঠিক করেন। কিন্তু ঠিক করার জন্যেই যে সংস্কারের যে প্রয়োজন, এনবিআরের যে সংস্কারের প্রয়োজন, এনবিআরের সংস্কারের প্রয়োজনটা এই জন্যেই যে কর কেন মানুষ দিচ্ছে না সে পরিস্থিতির একটা উন্নতি ঘটাতে হবে। যারা দিচ্ছে তাদের কাছ থেকে যে তারা নিচ্ছে না বা নিতে পারছে না বা তাদেরকে ওয়াক ওভার দিচ্ছে কি না, এগুলো তো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের শ্বেতপত্র বেরিয়ে আসছে যে অনেক বড় বড় খাত, অনেক বড় বড় মেগা প্রকল্প সব জায়গাতেই কর না করে দেওয়া হয়ে গেছে, মানে নেওয়া হয় না, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর ওই প্রেশারটা, ওই যে না নেওয়ার প্রেশারটা যে ওই যারা রেগুলার দিচ্ছেন তাদের উপর যে 2023 সালে যে আয়কর আইনটা তারা করেছেন সবার সাথে কথা বলে মনে হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু পুরোপুরি এমনভাবে তৈরি করা হয়েছে যে ডাইরেক্ট ট্যাক্স হয়ে গেছে ইনডাইরেক্ট ট্যাক্স মুখী। ওর ভিতরে প্রচুর জরিমানা, প্রচুর নিজস্ব ডিসক্রিশনারি পাওয়ার, নিজস্ব করা, অর্থাৎ জটিল করা হয়েছে। জটিল করাতেই কিন্তু মানুষ ট্যাক্স দিচ্ছে না। হ্যাঁ, একটাকেই হিট করা মানে হচ্ছে অন্যটাকে করা আর কি। তো সেই জন্যেই এই আলটিমেটলি এই ট্যাক্স জিডিপি রেশিওর উন্নয়ন করার জন্যই মেন প্রয়োজনটাই হচ্ছে এনবিআরের সংস্কার, মানে কাজের রাজস্ব আহরণের সংস্কারের ব্যাপারটা। সংস্কার কিভাবে হবে সেই রূপরেখা কিছুটা সরকারকে দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে কি শুনবো। কিন্তু তার আগে একটু জনাব মামুন রশিদ, আপনার কাছে জানতে চাই, এই যে দুটো শর্ত আমরা পূরণ করতে পারিনি, মূলত আসলে এই স্টাফ লেভেলের মিশন যখন
প্রেস কনফারেন্স করলেন এবং তারা এটাকেই বড় করে দেখেছেন বা মূল কারণ যে এই দুটো জায়গায় যদি ডিসিতে যে আলোচনা হওয়ার কথা আজ বা আগামীকাল সেই আলোচনার প্রেক্ষিতেই হয়তো সেই সিদ্ধান্তটি আসবে। আপনার কাছে আমার জানার বিষয়, 5ই আগস্ট পরবর্তী সময়ে যতগুলো ধাক্কার মধ্য দিয়ে অর্থনীতি গিয়েছে তার চেয়ে তো এখন আমরা কিছুটা বেটার অবস্থায় আছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা গভর্নর মহোদয়কেও বলতে শুনেছি যে আসলে এই ঋণের অর্থ ছাড় না হলেও কোনো সমস্যা নেই। আদৌ কি সমস্যা আছে? ধন্যবাদ। এই বিচারিক কর্মকর্তার ভাষায় বলতে হয় সব কিছু বলা হইয়াছে বলে বিবেচিত হইবে। আমি ওনাদের কথা শুনছিলাম, ওনারা মোটামুটি ভালো বলেছেন। মূল কথা কি জানেন, ভারতের কোনো পত্রিকা কিন্তু টিভিতে দেখেন না IMF-এর ঋণ রিলিজ হচ্ছে কি না, ওয়ার্ল্ড ব্যাংক কী করছে, কারণ ওগুলা মুখ্য না। আমাদের অন্য একটা জায়গায় আছে, ইসেতে কিসে আছে, কিসেতে ইসে। সেটা হচ্ছে আমরা শুরুর থেকেই গেল বেশ অনেক বছর যাবত, যে এমনকি আপনার মনে আছে কিনা আমার মনে হয় মনে নেই, ওনার মনে আছে, অর্থ মন্ত্রণালয়ে যেহেতু ছিলেন, আমাদের কিন্তু বাজেট বক্তৃতাটিও কিন্তু বিশ্বব্যাংকের পয়সায় কাউকে কনসালটেন্ট নিয়োগ করে লেখা হতো। সো এই যে ওভার ডিপেন্ডেন্স অন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এখন এটা কালচারাল ইস্যুতে রূপান্তরিত হয়েছে। এটা প্রেস্টিজ ইস্যু যে IMF-এর লোনটা যদি রিলিজ না হয় মারাত্মক ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি হবে না। ওই যে জনাব সৈয়দ মাহবুবুর রহমান তো বললেনই সুন্দর করে, রেমিটেন্স বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে, প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট বাড়ছে, যদিও ক্যাপিটাল মিশনের কথা উনি বলে ফেলেছেন, ওটা এখন আপাতত আলোচনা। কিন্তু সবচেয়ে সমস্যাটা কোথায়, যে IMF-এর ঋণটি দেওয়া হয়নি কিংবা রিলিজ করা হয়নি, এইটার যে একটা মানে সামগ্রিক সামাজিক একটা ভয়ের ব্যাপার সৃষ্টি করা হয়েছে, আমরা নিজেরাই হয়তো করেছি পত্রপত্রিকায় মিলে। এখন আর ওই চতুর্থ আর পঞ্চম কিস্তি টোটাল কত সেটা কেউ দেখছে না, দেখছে যে এটা যদি IMF ম্যানেজড কান্ট্রি বলা হয়, IMF-এর একটা স্ট্রাকচারাল রিফর্ম চলছে, IMF-এর একটা স্ট্রাকচার অ্যাপ্রোচে আমরা আগাচ্ছি। আরেকটা কথা হচ্ছে বিশ্ব ব্যাংক, আমাদের ওই যে বাজেটের কথা বললাম, আমাদের কোনো কিছুই বিশ্ব ব্যাংক না ধরলে, এই যে সংস্কারের অনেক কথা বলা হচ্ছে, আমরা কিন্তু যখন আলোচনায় যাই আমরা একটা কথা বলি যে বাংলাদেশে আপনি একটা সংস্কার দেখান যে যার পিছনে বিশ্ব ব্যাংক ছিল না, IMF ছিল না, UNDP ছিল না, ওই সংস্কারটা হয়েছে। আমরা যতই বিদেশ থেকে লোক আমদানি করি না কেন, আমরা নিজেরা বলি এমনকি রাজনৈতিক সংস্কারও প্রাতিষ্ঠানিক সংস্কারও হবে না, কারণ আমরা আমাদের ব্যবস্থাপনা, সরকারের ব্যবস্থাপনার একটা অংশ বানিয়ে ফেলেছি বিশ্ব ব্যাংক, IMF এবং অপরাপর বাইলেটারাল এবং মাল্টিল্যাটারাল এজেন্সিকে। ওইখানে আমরা যেহেতু সৃষ্টি করে ফেলেছি, এখন আমাদের আশা নিরাশা সবকিছু কিন্তু কেন্দ্রীভূত। অনেকেই তো বলে যে এই অর্থটা যদি ছাড় না আসে তাহলে এটা আমাদের যে ওয়ার্ল্ড ক্রেডিট রেটিং বা অন্য সংস্থাগুলো থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে বা বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা তো ওখানে আসলেও কি এটি সত্যি কেন্দ্রীভূত করে ফেলেছি। দ্বিতীয় কথাটি আমি দুইজনের থেকে ধার করে বলছি যে আপনার মনে আছে কি না যে এশিয়ান ওয়াল স্ট্রিট জার্নাল, তাদের কিন্তু একজন সাংবাদিক ছোটোখাটো একটা জরিপ করে উনি একটা রিপোর্ট দিয়েছিলেন যে যদি ছেড়ে দেওয়া হয় এই IMF-এর শর্তের আগেই, প্রাথমিকভাবে যখন IMF-এর এই স্ট্রাকচার লোনটা বিবেচিত হয়, রেজিলিয়েন্স ফান্ডটা, তখন যে বলা হয়েছিল যে যদি ছেড়ে দেওয়া হয় কোথায় যেতে পারে। এটা কিন্তু আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটা বিরাট প্রশ্ন। আমাদের কাছে অনেকে জানতে চায়, আমি শিওর মাহবুবুর রহমান সাহেবের কাছে জানতে চায় যে কোথায় যেতে পারে ভাই। তাদের তো একটা ট্যাক্স প্ল্যানিংয়ের মতো ওনার, আমরা একটা ইম্পোর্ট প্ল্যানিং করি, প্রকিউরমেন্ট প্ল্যানিং করি, বাজারের প্রাইস ডিসকভারি করার চেষ্টা করি যে কোথায় দাঁড়াতে পারে, কত দামে আমি বিক্রি করতে পারি, আমার স্প্রেড কত হইতে পারে। সো ওরা প্রত্যেকেই জানতে চায় যে ডলার কোথায় যেতে পারে। তো সেইখানে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টটা প্রচুর ঘুরেছে আমাদের মধ্যে, বিনিয়োগকারীদের মধ্যে। ওখানে রিপোর্টার দেখিয়েছে যে যদি ছেড়ে দেওয়া হয় তৎকালে, যখন নাকি ডলার ছিল 114-115 টাকা, যেটা মাহবুব সাহেব বলেছেন, তখন বলা হয়েছিল যে 145 টাকা হতে পারে। এই যে একটা ভয়। দ্বিতীয় হচ্ছে আমরা বাজার ব্যবস্থাপনায়, কেন্দ্রীয় ব্যাংক বাজার ব্যবস্থাপনায়, বাণিজ্য মন্ত্রণালয় ইদানিংকালে যদিও কিছুটা সাকসেসফুল হয়েছে বিভিন্ন কারণে, বাজার ব্যবস্থাপনায় অন্যান্য নজরদারি প্রতিষ্ঠান আমরা ভালো করতে পারি নাই। একটা ওই যে কিছুক্ষণ ছবির মতো কোনো একটা দুর্ঘটনা ঘটলো, কেউ এসে মৌকা নিয়ে ওটা ব্যবহার করে ফেললো। এটা কারেক্টিভ মেজার নিতে নিতে গভর্নমেন্ট মানে তার আয়কর কমাতে কমাতে কিংবা ভ্যাট কমাতে কমাতে, AIT কমাতে কমাতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়ে যাচ্ছে একজন থেকে আরেকজনের মধ্যে। তো
তো এই সংবেদনশীলতার জন্য, স্পর্শকাতরতার জন্য এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর উপরে বিশ্বাস যেহেতু নাই এবং ওনারাও গুফাপ করেন চরমভাবে, কোনটা করতে যায় কোনটা করেন। মজিদ সাহেব একটু আগেই বললেন ওনাদের নিজেদের সহকর্মীদের এবং প্রাক্তন সহকর্মীদের নিয়ে, যেখানে আমারও সুযোগ হয়েছে 2-3টা সংস্কার কার্যক্রম বিশ্বব্যাংকের বদান্যতায়, এফসিডিওর বদান্যতায় কাজটি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে। তো সেইখানে এই যে 145 টাকা হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের পলিসি মেকারদের মধ্যে একটা কনসেনসাস রয়েছে, ওয়েদার ইউ লাইক ইট অর নট, যে আমরা হচ্ছে একটা ইম্পোর্ট প্রন কান্ট্রি, আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি ভাই। আমরা যদি ডিভ্যালুয়েশন করি ওই প্রবাসীদের লাভ হইতে পারে, পুরো লাভটা ওরা পাবে না। এক্সপোর্টারদের লাভ হইতে পারে, পুরো লাভটা সাধারণ জনগণ পাবে না। এক্সপোর্টাররা বাইরের টাকা রেখে দেবে, ডলার রেখে দিবে। এই যে একটা অবিশ্বাস সরকারের মধ্যে প্রাইভেট সেক্টর সম্পর্কে, তারাও আমাদেরকে বলে যে আপনারা যে বেশি বেশি করে ডিভ্যালুয়েশনের পক্ষে বলেন, বাজার ভিত্তিক রেটের কথা বলেন, এইটার তো বাজারের দাম আরও অনেক বেড়ে যাবে, ইনফ্লেশন অনেক বেড়ে যাবে, গরিবরা নিতে পারবে না। এই যে পলিসি মেকারদের মধ্যে কিন্তু একটা কনসেনসাস নাই। তো এই যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? আর তৃতীয় কথা বলি, মাননীয় গভর্নর তো নিজেও গভর্নর হওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু বলতেন, আপনারা যতবার ইন্টারভিউ নিতেন, উনি যেহেতু একজন অত্যন্ত ভালো সামষ্টিক অর্থনীতিবিদ, সো যে উনি বলতেন রেটকে অবশ্যই বাজার ভিত্তিক করা উচিত। আমার যদি একটি কথা আপনারা শুনেন, সেটা হচ্ছে বাজার ভিত্তিক বিনিময় হার। ওই ভদ্রলোক কেন বলছেন না? উনি এখন সরকারের অংশ। সরকারের অংশ হলেই সরকার মনে করে আমার ব্যবসায়ী না, আমার এক্সপোর্টার না, আমার ভাই প্রধান লক্ষ্য হবে সাধারণ জনগণের উপরে কি রিয়াকশন হবে। সাধারণ জনগণের ক্ষেত্রে যখন বাজার অত্যাচার করে, আমরা অতীতেও দেখেছি, তখন কিন্তু সরকারের পলিসিগুলো কাজ করে না। নিশ্চয়ই, কিন্তু সেই পেইনটা তো নিশ্চয়ই নিতে হবে আপনার কাছে। আরো শুনবো। এখন পেইনটা যদি নিতে হয়, ওনারা মনে করছেন এটা সঠিক সময় কিনা। যদি আরো রপ্তানি বাড়ে, সাস্টেনেবল ভাবে যদি আমরা রিজার্ভের যে একটা কুশন, ওই কুশনটার পর্যায়ে আসে নাই বলেই মাননীয় গভর্নর কিন্তু একটা কথা বলছেন, আমিও IMF-এ ছিলাম, আমিও জানি IMF-এর কি করা উচিত কি করা উচিত না। সো এই কথাটা কখন উনি বলেছেন? ওনার সহকর্মীদের মানে বর্তমান সহকর্মীদের বিরুদ্ধে গিয়ে উনি বলেছেন, কারণ উনিও দেখছেন বাজারকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, সকলের ভয় ওই জায়গাটায়। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে পদ্ধতি সংস্কারের আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন, রাজস্ব বোর্ডকে আলাদা করা, নীতি এবং আহরণ, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই পদ্ধতিগুলো বা আপনাদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে কি আসলে রাজস্ব আহরণের কোনো ইতিবাচক পরিবর্তন আসবে কিনা, বাড়বে কিনা, সেই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় IMF ঋণের বাকি অর্থ ছাড় না হলে ক্ষতি কি, এই বিষয় নিয়েই কথা বলছিলাম। কথা প্রসঙ্গে আপনার কাছে জানতে চেয়েছি জনাব আব্দুল মজিদ, যে এই যে সংস্কারের প্রক্রিয়াটি বা প্রস্তাবনা আপনারা দিলেন, নীতি এবং কর বিভাগ আলাদা হলে রাজস্ব আহরণের যে টার্গেট, সেটি পূরণ হবে কিনা? না, এটা হচ্ছে সংস্কারের উদ্দেশ্য হচ্ছে একটু ব্যাপক দিক থেকে ঘুরিয়ে নিয়ে ব্যাপারটা। আমরা যখন আগের এতে বলতেছিলাম যে আমার ট্যাক্স জিডিপি রেশিও কম কেন, আমি ট্যাক্স নিচ্ছি না, ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স নেওয়া হচ্ছে না, তিনটার সাথেই জড়িত এই যে এখানে ওই আবার আমি বলছি রাজনৈতিক অর্থনীতিও জড়িত। IMF-এর লোনগুলো নেওয়াও হয়, কিন্তু জনাব মামুন যথার্থই বলেছেন, ওই একটা সাইকের ভিতরে পড়ে গেছি আমরা যে IMF না ঠেকালি বোধহয় পারবো না। এখানেও ব্যাপারটা তাই। এখানে দেখা যাচ্ছে যে NBR কেন যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, তার ভিতরটা সমস্যাটা উইদিন কারণ সেই 100 বছর আগের তৈরি করা যে আইন, সেই মানসিকতাটা ইম্পর্টেন্ট। মনে করছি যে আমাকে কর আদায় করতে হবে, এটা ভাব। তো সেইটার থেকেই ঠিক করার জন্য সংস্কারের যে প্রস্তাব আমাদের কাছে, যে কমিটির কাছে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে কীভাবে এটার উন্নত করা যায়, পরিস্থিতিটাকে উন্নত করা যায়। তো সেইটাতে আমরা 3টা পয়েন্টকে বেশি সিরিয়াসলি দিয়েছি। একটা দিয়েছি, বলেছি যে স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ NBR-কে সত্যি তাহলে স্বয়ংভর করতে হবে, কী বলে এম্পাওয়ার্ড করতে হবে, সে যেন ফ্রিলি কাজ করতে পারে। এক লোক যেন 2 জায়গায় বসে একইভাবে না, ওখানে বসে পলিসি দিচ্ছে আবার এখানে এসে ইমপ্লিমেন্ট করতেছে, সমস্যা হচ্ছে।
সেই জন্যেই ওই সেপারেশনের কথাটা আসছে। এ কথা ঠিক, সেপারেশন হলেই যে দেশে রেভিনিউ দুধের নহর বয়ে যাবে তা কিন্তু না, কিন্তু এটি একটা উপায়, এটা উপায়েই যে পলিসি এক জায়গায় আলাদা থাক আর এ থাক। কারণ যে লোক নিজেই ইমপ্লিমেন্ট করছে সে আবার বসে বসে ওই অনুযায়ী সে পলিসি তৈরি করছে। আমি পুলিশকে গুলি করার অর্ডার দিচ্ছি, আবার আইনটা ওরই তৈরি করতে বলছি, তা ও তো ওর সুযোগ মতন বানাচ্ছে। এইটাকে একটু সেপারেট করা, এই সেপারেট করারও কিন্তু প্রচুর সমস্যা আছে। হ্যাঁ, এবার যার জন্যই ওনারা কিন্তু ওই অধ্যাদেশটা জারি করতে পারছেন না, দেরি হচ্ছে, কারণ এখানে নানান পক্ষ আছে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তাদের এই বিষয়টা। সুতরাং আমরা সেপারেশনটার ওই কারণেই জোর দিয়েছি। দ্বিতীয় কারণটি আমরা জোর দিয়েছি যে এই যে আইন কানুনগুলো এ একবার অনুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কোথায় কি করতে হবে, কোথায় দৃষ্টিভঙ্গির কি ভুল হচ্ছে এইটা আর কি, সেইটা আমরা এখন ফাইনাল স্টেজে আছি, এখনও জমা দিইনি। তৃতীয়তটা হচ্ছে যে আমরা বলতে চাইছি মেন হচ্ছে অটোমেশন হচ্ছে প্রধান আসামি। অটোমেশন যদি হয়ে যায় সকল সেক্টরের সবার সাথে যদি তাহলে আর আমার এই পার্সোনালি মোলামুলি করা, আন্ডারহ্যান্ড ডিলিং করা, তারপরে তথ্য ফাঁকি দেওয়া, এগুলো অনেকটা কমে যাবে। সেই জন্যই আমরা সেখানেও দেখলাম যে সেই 1990 সাল থেকে এই পর্যন্ত ইন দ্য নেম অফ ডিজিটাইজেশন ইনভেস্টিগেশন আসলে একটাও কাজ করেনি। এই জন্যই এখানে ওই একটা সূক্ষ্ম একটা অনিচ্ছা, বাধা, মানে ইয়ের ব্যাপার কি বলে, ইন্টিগ্রেশনের সমস্যা। ট্যাক্স ডিপার্টমেন্ট যে সংস্কার করছে, কাস্টম ডিপার্টমেন্ট এটা জানে না। আচ্ছা, তারপরে ব্যাঙ্কগুলোতে কি হচ্ছে ওর সাথেই হয় না। যে দেশে বিকাশ বা এরাই এত দ্রুত টাকা পয়সা লেনদেন ইত্যাদি রাখতে পারছে, সেখানে এনারে একটা ছোট্ট চালান দেওয়া বা করা কাজগুলো আমরা ওইটাকে বলেছি যেটা ইন্টিগ্রেটেড প্রকল্প নিতে হবে। কাস্টম ডিপার্টমেন্ট একটা প্রকল্প নেবে, ইনকাম ট্যাক্স একটা প্রকল্প নেবে, ও আরেকজন আর একটা প্রকল্প নেবে না, এগুলোকে ইন্টিগ্রেটেড করে একটা করতে হবে। এবং আমরা মেন যেটা বলতে চাইছি যে ওই যে আবার ওনার কথাতেই আসি, সব কিছুই ওয়ার্ল্ড ব্যাংক করে দেবে এটা না। ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমি টাকা নিতে পারি আমার হার্ডওয়্যার বা সফটওয়্যার কেনার জন্য, কিন্তু দি ভেন্ডর মাস্ট বি ফ্রম আওয়ার কান্ট্রি, আওয়ার ওন কান্ট্রি, এবং কনসালটেন্টও আমাদের দেশের কান্ট্রি হওয়ার দরকার। কারণ বিদেশি ভেন্ডর নিজের সমস্যা আসলে নিজেকেই সমাধান, আমার বিদেশি ভেন্ডর এসে আমার ফ্যাক্টস ফিগার নিয়ে যেয়ে সে না রিপোর্ট দিয়ে চলে যাচ্ছে, আমার তথ্য সব বাইরে চলে যাচ্ছে, আবার তারে ডাকতে গেলেও আবার পয়সা দিতে হচ্ছে। কিন্তু আমরা বেসিস এবং বুয়েটের সবার কাছ থেকে পর্যালোচনা করে এটা দেখিয়েছি যে আমার দেশের আমাদের হোম গ্রোন সিস্টেমে স্বনির্ভর হওয়ার সুযোগটা এখন নিতে হবে। খারাপ হলে আবার তারে ধরতে পারবো, সেটা দেখে দিতে পারবো। নিশ্চয়ই। আপনার কাছে আরো শুনবো। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে এই যে যখনই আসলে ডলারকে বাজার ভিত্তিক করার প্রশ্ন আসে, আমরা দেখেছি গণমাধ্যমে গভর্নর মহোদয় বলেছেন যে সেটি ছেড়ে দিলেই তৃতীয় কোনো দেশ, উনি নাম ধরেই বলেছেন যে দুবাই থেকে হয়তো সেটি কন্ট্রোল হবে। আদৌ কি আসলে সেটি করা সম্ভব? আমি এটা বাস্তবে মনে করি না। আপনি দেখেন, আমরা তো এই গত 15 বছর, বিশেষ 17 পর থেকে এটা মূলত দুই একটা গ্রুপের জন্য হয়েছে, তাই না? যেটা মানি লন্ডারিংটা বাড়ানোর জন্যই আপনার একটা বাইরে একটা প্রেশার ক্রিয়েট হয়েছিল বা ডিমান্ড ক্রিয়েট হয়েছিল ফর দ্য ফরেন কারেন্সি। তো স্বাভাবিকভাবে ফরেন কারেন্সিটা আসে না, এবং সেটা যেটা ডিমান্ড ক্রিয়েটের দামটা কিন্তু বেড়েছিল। তো এর আগে তো আমার মার্কেট ট্রেডে করেছিল। আমরা চিন্তা করেন, এর আগে মার্কেট ট্রেড করছিল না বিফোর দিস রেট ফিক্সড কেম ইন। আপনার 2022 সালে মানে মাঝামাঝি সময় গিয়ে আপনার ডলারের সমস্যাটা হলো, বিকজ আপনার ওই যে কোভিডের সময় সমস্ত পেমেন্টসগুলোকে আমরা ডেফার করে দিলাম, সব একসাথে ডিও হলো সাথেই। এবং ইন দ্য মিন হোয়াইল আমরা এর আগে কী করতাম, ব্যাঙ্কগুলো এর আগে কিন্তু ইন্টারমার্কেট ডিপেন্ডেন্সি ছিল। থুমাই আমার এলসি খুলতাম, কী আমার এক্সপোর্ট আছে, কী আমার রেমিটেন্স আছে, এগুলি খেয়াল করতাম। এলসি খোলো, টাকা ডলারটা পাওয়া যাবে। এবং আপনি যেন ওভারঅল দেখেন, আপনার ইন্টারব্যাঙ্কও যদি দেখেন বা আপনার ফরেন মার্কেটও দেখেন, যে খুব একটা মেজর কোনো রকম কিন্তু হয় না। হয়তো কোনো পার্টিকুলার ইভেন্ট লেড হয়তো আমরা দেখেছি হয়তো ফ্ল্যাকচুয়েট, আদারওয়াইজ কিন্তু মোটামুটি ফ্ল্যাট ছিল। এখন অ্যাট দ্য সেম টাইম যেটা সমস্যা, 2011 থেকে 2021 আমরা কোনো ডিভ্যালুয়েশনই করি নাই, রাফলি 14% মধ্যে ডিভ্যালু করেছে। হোয়ারাজ আপনার ইন্ডিয়াতে দেখেছি দে হ্যাভ মুভ ফ্রম 45 to 75, বুঝছেন? তো এইটা ছিল মূল কারণ। সো আমি জানি গভর্নর সাহেবের কাছে হয়তো ওনাদের তো সরকারে আছেন, ওনাদের কাছে অনেক ধরনের তথ্য উপাত্ত আছে, ও সেই তথ্য উপাত্তের ভিত্তিতে ওনারা বলেছেন। আমি এই যে জাস্ট কমার্শিয়াল ব্যাংকার হিসেবে আমার কাছে মনে হয় যে এটা মে নট বি রাইট থিং। এটা মানে আমরা উনি চিন্তা করছেন যে একটা $1 billion বা $2 billion একটা মার্কেট ইন্টারভেনশন ফান্ড ক্রিয়েট করবেন, তার হুইচ ইজ ফাইন,
সেটা ঠিক আছে, ফাইন। একটা মার্কেট যদি কোনো রকম এদিক ওদিক মুভ করে তাহলে হয়তো গভর্নমেন্ট থেকে একটা ফান্ড এসে একটা ইন্টারভেনশন করতে পারে, কোনো সমস্যা। কিন্তু আমাদের এটা হচ্ছে আমরা কতদিন সেই জন্য ওয়েট করবো। ইন দ্য মিন হয় যে জিনিসটা হচ্ছে মার্কেটে তো একটা ধরেন কিছু কাজ তো হয়, টুইকিং তো হয়। ধরেন 120 বলা হয়েছে, কিন্তু আপনি রেমিটেন্স আনতে গেলে কিন্তু আপনি কেউই কিন্তু 122, 50, 122, 80 কোনো সময় কিন্তু মার্চে কিন্তু 123 ক্রস করে গেছিলো, এবং সেই রেটই কিন্তু মোটামুটি সবাই এনেছে, এবং তারা কিন্তু সেটা গভর্নমেন্ট ব্যাংকসগুলোও কিন্তু সেই রেটই নিয়েছে, রেটই থাকছে এবং চ্যালেঞ্জটা থাকছে। এটা দেখেই এখন ব্যাপারটা হচ্ছে যেটা মামুনুর সাহেব বললেন যে এটা কোথায় চলে যাবে, এটা তো ভয়। এখন এটা চলে যেতে পারে, কিন্তু এটার জন্য হয়তো সবচেয়ে বড় যেটা, যেহেতু রাজনীতির মূলত ওই বাজারের দামের উপর ডিপেন্ড করে। এখন ধরেন যদি ইম্পোর্ট কস্ট বেড়ে যায় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? এখন কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন সরকার কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি দাম বাড়িয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সেটা তো আবার ইনফ্লেশনে বিরাট একটা মানে কন্ট্রিবিউট করছে, কিন্তু এটা আবার অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু এনার্জিকে কিন্তু আপনি সাপ্লাই এনশিওর করতে পারছেন। নিশ্চয়ই আপনি ওয়ান এন্ড আপনি মানে আপনার বিআরসি আছে, তো এই যে এনার্জি কমিশনগুলো আছে সেখানে আমি হিয়ারিং করছি, কিন্তু সবাই বলছে করো না, ওনারা করে দিলেন। সেই ঝুঁকিটা নেওয়া যাচ্ছে, কিন্তু ডলারের ঝুঁকিটা নেওয়া যাচ্ছে। মামুনুর রশিদ, আপনার কাছেও আবারও একটু ফিরতে চাই। এই যে খুবই ভালো কথা একটা বলেছেন সৈয়দ মাহবুবুর রহমান, যে আমি তো জ্বালানির দাম বাড়াচ্ছি, সেটিও একটি শর্ত ছিল যে জ্বালানির দামকে ভর্তুকি কমিয়ে আনার জন্য সেটিকে বাজার ভিত্তিক করতে হবে। তা আমি সেই চ্যালেঞ্জটি নিচ্ছি, কিন্তু আবার ডলারের দামের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছি না। আমি মানে কিছু মানছি, কিছু মানছি না। রাজস্বের কথাও যদি বলি, যে রাজস্বের ডিজিটালাইজেশনের কথা বলছি, আবার সংস্কার যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো আবার নির্মোহভাবে আমি পালন করছি না। মানে এই রকম একটা অবস্থায় আসলে পলিসি ডোমেনে আমি যতটুকু বুঝেছি, একটা হচ্ছে যে ওই যে ভ্যাটটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু খুব আনন্দ পায়, কারণ ওই যে রিক্সাওয়ালা পানি খাবে, আমিও পানি খাবো, সবাই ভ্যাটটা দিয়ে দিল, কেউ বুঝলো না। তো এখন এরকম একটা নিয়ম নীতি কাজ করতে পারে, কিংবা চিন্তা ভাবনা কাজ করতে পারে বলে আমার মনে হয়। কিন্তু আমি যেহেতু সুযোগ হয়েছে এরকম কান্ট্রি রিস্ক অডিট করার, মিশা মাহবুব জানেন বিভিন্ন জায়গায় সাউথ এশিয়া মেলডাউনের সময় সাউথ ইস্ট এশিয়া, সো আমি দেখেছি অনেকগুলা দেশে একটা চিন্তা থাকে কি, যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেশ ভালো থাকে তখন তারা ওই যে মাহবুব যেটা মাঝখানে ছোট্ট করে বলেছে যে বাজারে ইন্টারভেনশন করে ম্যানেজ করা যায় কিনা ডলার রেটটা। তো আমাদের যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাও খুব সন্তোষজনক জায়গায় আসেনি এখনও, আগে যেরকম ছিল নেট রিজার্ভটা। তো এই কারণে আমার মনে হয়, আমি তো আর ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, আমার মনে হয় যে মাননীয় গভর্নর সহ অন্যদের মধ্যে একটা কাজ করছে যে হয়তো আলটিমেটলি করতেই হবে। IMF যখন ঝেঁকে বসেছে আমাদের উপরে, তো একটু দেখি যে কতটুকু দেরি করা যায়, আর আমাদের রিজার্ভটা আরেকটু উন্নত হলে, ফরেনের ডিসবার্সমেন্টগুলো একটু বাড়লে, তাহলে হয়তো একটু ইজি হবে। ওই যে মার্কেটের শক অ্যাবজর্বার আমরা বলি যে অনেকগুলো টুলস ব্যবহার করে আমরা মনিটারি পলিসির আন্ডারে একটা বিষয় একটু যদি জানতে চাই, যে আপনি বললেন যে IMF জেকে বসেছে, এটা করতেই হবে, এটা আসলে কি IMF জেকে বসেছে জন্যই করা উচিত, নাকি আমার পুরো বাজার ব্যবস্থাপনা বা অর্থনীতির স্বার্থে এটা করা উচিত? আপনাকে একটা নিষ্ঠুর কথা বলি, আমাদের মধ্যে এখনো একটা জিনিস রয়েছে এবং এটা আরো শক্তিশালী হচ্ছে, যে এই যে সরকার আসলো 8 মাস, আমরা কি বলতে পারছি জোর করে যে ভালো মানুষের সরকার? এটা তো নিঃসন্দেহ। আমরা বাজারকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা, আপনি কি শিওর একটা যদি প্রচুর মানে ধরেন ধর্মভিত্তিক দলগুলার বিরাট একটা মিছিল করতে দেওয়া হয়, পুলিশ ম্যানেজ করার জন্য প্রস্তুত? এরকম আমরা কি বলতে পারি যে আমরা বিদেশ থেকে যত মানে মানি লন্ডার্ড হয়েছে সেগুলো ফেরত আনতে পারবো? লয়াররা বিশ্বাস করে? আপনি সার্ভে করেন কালকে। সো গোড়ায় কিন্তু এটা গলদ আছে, যে ক্যান উই স্ট্যান্ড অন আওয়ার ওন, সেইটার পর্যায়ে আসে না। এই কারণে মাননীয় গভর্নর মনে করছেন হয়তো, এগেন আমি বলছি, যে আমার যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিরাট একটা আকার ধারণ না করে, যদি সাইড ইফেক্টগুলো যখন শুরু হবে, আমি কি ম্যানেজ করতে পারবো কিনা? এই সমস্ত পরিস্থিতিতে আমাদের মতো দেশে অতীতে আমরা দেখেছি হেড নাই হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিজে দেখেছেন। আপনার কাছে আরো শুনবো। আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে আমার যে মূল প্রশ্নের উত্তর আমি খুঁজতে চাচ্ছি, IMF ঋণের এই অর্থটা
না নিলে আসলে কি হবে? জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমাদের যে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক থাকে সেখানে আসলে এই লোনটা যদি আমরা না নিই সেখানে কোনো ধরনের চ্যালেঞ্জে আপনারা পড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরটা জানবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় আইএমএফ ঋণের বাকি অর্থ ছাড় না হলে ক্ষতি কি। সৈয়দ মাহবুবুর রহমান, বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে বিদেশি ব্যাংকগুলোর সাথে আমাদের যে লেনদেন বা আপনাদের বাণিজ্যিক ব্যাংকের যে লেনদেন সেখানে আসলে কি কোনো প্রভাব পড়বে? না, দেখেন, এটা তো ডিপেন্ড করছে যেভাবে আমাদের মুডিজ বা রেটিংগুলো, ফিচার রেটিংগুলো হয়। আমরা যেমন আউটলুক নেগেটিভ হিসাবে তখনও কিন্তু ইম্প্যাক্ট হয়। এর আগে প্রথম ইম্প্যাক্টটা পড়েছিল আপনার মনে আছে 22, আমি একটু বলেছিলাম 22 সালে যখন অনেকগুলো ব্যাংক কিন্তু পেমেন্ট করতে পারছিল না, মোস্ট অফ দ্য ব্যাংকস পেমেন্ট করতে, তখনই কিন্তু ইম্প্যাক্ট হয়ে গেছিল। তারপরে এরা এসে এটাকে আর ফার্ম স্ট্যাম্প দিয়ে দিল, হ্যাঁ আসলে এই ব্যাংকের দেশের অবস্থা ভালো না। আপনি যেটা বলছেন আইএমএফের সাথে এটা নিয়ে, এটা খুব একটা মেজর ইস্যু নয়, বিকজ এখানে তো বেসিক্যালি আমরা কি ইম্পোর্ট করছি, ইম্পোর্টের পেমেন্ট ঠিকমতো দিতে পারছি কি না, এর রেসপেক্টিভ ব্যাংক বিভিন্নভাবে তার এক্সপোর্টের মাধ্যমে, রেমিটেন্সের মাধ্যমে, সে বিভিন্নখান থেকে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে এগুলি কিন্তু সে মিট করছে। সো আর এটা তো একটা অল্প একটা অ্যামাউন্ট। এটার মূল হচ্ছে মোর আই থিঙ্ক ইমেজ ইস্যু, যে ঠিক আছে এখন যদি আপনার আইএমএফ থেকে পায় তখন হয়তো আপনার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাংক সেখান থেকে পাবেন, আপনি হয়তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবেন, আপনি হয়তো এডিবি থেকে পাবেন, তখন এটা ক্যান বি ইউজার ইনস্ট্যান্স। মানে আমার জানার বিষয় যেটি, এটি বেসরকারি খাতে খুব বেশি প্রভাব, খুব একটা বড় প্রভাব আমাদের এখানে খুব একটা বড় প্রভাব পড়বে না। যেমন ধরেন এই যে এখনও যে ওই যে আমরা যে পরবর্তীতে পরিস্থিতিতে যখন আমরা দেখলাম মিডল ইস্টার্ন ব্যাংক থেকেগুলো কিন্তু একেবারেই ফ্রোজেন হয়ে গেল, বুঝতে পারছি। এবং এটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি, মাত্র 2-3টা ব্যাংক হ্যাভ স্টার্টেড ওপেনিং দেয়ার লাইন্স। হ্যাঁ, সেটা কিন্তু উন্নতি ঘটেছে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনার ব্যাংকগুলো তার ওভারডিউ পেমেন্টসগুলোকে মোটামুটি রেগুলার করে ফেলেছে। যখন মানে 5th অগাস্টের পরবর্তীতে কিন্তু প্রায় $2.5 বিলিয়ন প্লাস কিন্তু ওভারডিউ ছিল, সেটা এখন নামতে 44 মিলিয়ন চলে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হয়ে গেলে আমার মেসেজটা আমি পেয়ে গেছি যে প্রাইভেট সেক্টর আসলে খুব বেশি প্রভাব, খুব মেজর ইম্প্যাক্ট। জনাব আব্দুল মজিদ, আমরা শেষ দিকে আছি, আপনার কাছেও একটু জানতে চাই, এই লোন যদি আমরা না নিই আমাদের অর্থনীতিতে তো খুব বেশি প্রভাব যেহেতু পড়ছে না, সেক্ষেত্রে আমরা আমাদের সমস্যাগুলো কি নিজেরাই সামলিয়ে উঠতে পারবো না? অবশ্যই আমি মনে করি আগে আমার নিজেকে নিজে গঠন করতে হবে, করলে আর আমার এই লোকের এই পরামর্শ পয়সা দিয়ে কিনতে হবে না। এটা তো একটা ঋণ। আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন, আইএমএফ তো তার ডুবাই দিয়েছে, তো সে তো খাদ্যে পড়েই গিয়েছিল, তারপর কিন্তু নিজে নিজে উঠছে। নিজেরটা নিজে ওঠার চেষ্টা করতে হবে। এই কয় টাকা দিয়ে ওই আমার কি বলে রিজার্ভেরও কিছু নেই, কোনো কিছু নাই, এটা হচ্ছে। তবে হ্যাঁ, এর একটাই পয়েন্ট আছে, হয়তো এমন কিছু সংস্কারের কথা বলছে, আমি আগে চুল ঠিকমতো আঁচড়াতাম না, আমার হয়তো বলছে তুমি চুল আঁচড়াও, তা আমি যদি এখন এটা না শুনি তাহলে আমার চুল হয়তো আর ওই রকম থাকবে। তা সেইটা আমার সংস্কারের কথা আমাকেই ভাবতে হবে। আইএমএফ বলুক আর না বলুক, আমার এই ট্যাক্স জিডিপি রেশিও এটা কেন হচ্ছে এটা আমাকেই সমাধান করতে হবে। ও বলছে বলেই আমি করবো তা না একটা। আরেকটা হচ্ছে ওই যে আবার বলছি, ওই বিগত সরকার আইএমএফটা নেওয়ার সময় জনগণের ইকোনমির সে কারোর সাথে আলাপ করে নিয়েছে, নেইনি। সে নিয়েছে যে আমি একটা সার্টিফিকেট চাই যে আইএমএফ দখল করতে, মানে আইএমএফের দ্বারাই আমি পরিচালিত হচ্ছি, এই কথা একটা প্রশান্তিতে থাকতে চেয়েছে। সে কিন্তু ওই শর্ত টর্তর দিকে তাকায়নি, ও ট্রিগার মোটে পড়েই না। আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার করে লেখা আছে কোনো বিদেশি ঋণ বা কোনো কিছু নিতে গেলে কিন্তু সংসদে আলোচনা হওয়া দরকার। এই পর্যন্ত একটা লোন, একটা ঋণ, একটা শর্ত বিষয়ে আগের থেকে আলোচনা। আপনি সমগ্র জনগণকে ঋণের বোঝায় চাপাচ্ছেন, কিন্তু তার সাথে আলাপ করছেন না, কোনো আলোচনাও করছেন না। আলোচনা করলেই কিন্তু বোঝা দিত যে এই এই আইএমএফের এটা আমার নেওয়ার দরকার ছিল না। এটা নিয়েছি যে আমি অলরেডি অর্থনীতি ফোকলাও হয়ে গেছে, তা আমি যে কোনো সময় গর্তে পড়ে যেতে পারি। ঠিক আছে, আইএমএফের একটু নিলে ও সত্য কী লিখেছে পরে দেখা যাবে, আমি নিয়ে আমি আপাতত নিজে রেহাই পাই, পড়তে পাই। উনি যেটা বারবার বলছেন, আমরা একটা সাইকিতে পড়ে গেছি যে ওয়ার্ল্ড ব্যাংক পাশে না থাকলে আমার বোধহয় আমি ওদের সাইকেল চড়াতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি জানতে চাই, এই যে এই মানে দুজনের কথার সাথেই যদি যোগ করতে চাই যে বিগত সরকার তো রাজনৈতিক সরকার ছিল, তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এই সরকারের দুর্বলতাটা কোথায়? কেন আমরা সংক্ষেপে 3টা কথা বলি, ওনাদের কথা শুনলাম, ওনারা খুব ভালো বলেছেন। সো যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচনের ব্যাপার আসলো এইবার 5ই অগাস্টের পরে, যখন আগের গভর্নর পালিয়ে গেলেন,
আপনাকে আমি নিশ্চিত সত্য কথা বলতে পারি, প্রধান বিবেচ্য বিষয় ছিল বিশ্বব্যাংক ও IMF-কে ভালো ম্যানেজ করতে পারবে কে, তার এক্সপোজার আছে কিনা, প্রধান বিবেচ্য বিষয়। তো আপনি কিন্তু গোড়াটা দেখতে হবে। দ্বিতীয় কথা কি, এখন যদি আমরা ঋণটা না নেই আমাদের রেটিং আরও কমবে, কারণ সবাই কিন্তু কেন্দ্রীভূত হয়ে গেছে ওইদিকে, কি হচ্ছে আপনাদের কারণে হোক, পত্রিকার কারণে হোক, এখন না নিলে আমাদের রেটিং কমবে। সুতরাং আমাদের অন্যরা ঋণ দিবে কিনা, মাহবুব যেটা বলেছে ওইটা একটা বিবেচ্য বিষয় হবে। তৃতীয় হচ্ছে একটা আরও অবিশ্বাসটা বাড়বে, আস্তে আস্তে সার্কুলেট হবে, নিচে যাবে, কাস্কেডিং ডাউন হবে, সেখানে জনগণের মধ্যে স্বস্তি আরও কমবে, সরকারের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে অনাস্থা সৃষ্টি হতে পারে। সরকারের বর্তমানে যে অবস্থা কিছুটা উন্নতির দিকে অবশ্যই, কিন্তু এই অবস্থায় সরকার এই ধরনের অনাস্থা, এর সম্ভাব্য অনাচার, সম্ভাব্য বাজারের কৃত্রিম অত্যাচার, সাময়িক অত্যাচার আমি মনে হয় না যে ট্যাকেল করতে পারবে। সুতরাং আমাদেরকে মাঝামাঝি একটা পথে আসতে হবে, কিংবা নেগোসিয়েশন করে ডেফার করলো একটা মাঝারি পর্যায়ে এসে ওই IMF-কে একটা গুড হিউমারে রেখে যদি ডেফার করতে পারে ফাইন, আর ডেফার না করতে পারলে তাকে এই ধরনের দিকে এগোতে হবে, কারণ নাহলে অবিশ্বাস সৃষ্টি হবে। এবং অন্য অনেক ছোট ছোট বায়োল্যাটারাল ডোনার আছে যারা নাকি প্রচুর এই ধরনের মাল্টিল্যাটারাল ডোনার দ্বারা প্রভাবিত হয়। আমরা যখন অডিট করতে যেতাম কান্ট্রি রিস্ক, প্রথমে কি পড়তাম জানেন? ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপোর্ট, আস্কিম। সো ওইটা আপনি যতই বলেন না কেন আমরা শক্তিশালী ওই, কিন্তু আমরা তো ওইটা ধারাবাহিকভাবে মেনটেন করতে পারি নাই। ওই যে আমি যখন আফ্রিকা অডিট করতে যেতাম, প্রথমে IMF-এর রিপোর্টগুলো পড়ে নিতাম। তো ওইখান থেকে যদি যতদিন বিপ্লব করে মুক্তি না পাই, এই সরকার তো বিপ্লবী সরকার না, হয়তো ছাত্র আন্দোলন করেছে, ফসল হয়েছে এই সরকারকে এটা কমিউনিস্ট সরকার নো, তারা বাজার অর্থনীতির সরকার। বাজার অর্থনীতি মানেই তার ভাই হচ্ছে নিজের টাকা না থাকে, ট্যাক্স যদি আদায় না হয়, তাহলে আমার IMF ওয়ার্ল্ড ব্যাংকের মুখাপেক্ষি হতে হবে। সেই রকম একটা পরিস্থিতি থেকে নিশ্চয়ই আসলে এখন অর্থ ছাড় পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আমি মনে করি এই অর্থ আসলে নিজেদের ব্যয় মেটানোর জন্য টাকাটা পেতেই হবে। নিশ্চয়ই আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো শেষ করতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।